আগের পর্বে আমরা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌলা নাট্যাংশটিতে পড়েছিলাম যে নবাব সিরাজের সঙ্গে তাঁর সভাসদদের বাগ্বিতণ্ডা চরমে পৌঁছলে মীরজাফর সহ অন্য সকলে সভা ত্যাগ করতে উদ্যত হয়। সিরাজ তাঁদের সভা ত্যাগ করতে মানা করেন এবং ওয়াটস কর্তৃক মীরজাফরকে প্রেরিত একটি পত্র সম্পর্কে সকলকে জানান। এই ঘটনার মাধ্যমে সিরাজ সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে তা তিনি জানেন। সভাসদদের এই বিরুদ্ধাচরণ সত্ত্বেও নবাব নিজ স্বার্থ ত্যাগ করে বাংলার স্বার্থে সকলের মধ্যে বন্ধুত্ব স্থাপনের কথা বলেন। বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ ঘনিয়ে আসছে। এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে চলেছে বাংলা। ইংরেজরা নবাবের রাজধানী অভিমুখে তাদের সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে। এই অবস্থায় সিরাজ তাঁর সেনাবাহিনীর প্রধান ও অমাত্যদের কাঁধে কাঁধ মিলিয়ে এই ভয়ঙ্কর যুদ্ধ প্রতিহত করার আবেদন জানান। সিরাজের পরামর্শ মতো সবাই তাঁর দরবার ছেড়ে যুদ্ধক্ষেত্র পলাশির দিকে রওনা দেন। সভায় পড়ে থাকেন সিরাজ ও তাঁর পার্শ্ব সহচর গোলাম হোসেন। সবাই চলে যাওয়ার পর নবাব আস্তে আস্তে সিংহাসনের দিকে এগিয়ে গিয়ে সামনের দিকে একটু ঝুঁকে সিংহাসনের দিকে তাকিয়ে রইলেন। তারপর ঘাড় ঘুরিয়ে অস্পষ্ট গলায় ডাকলেন। এই নাট্যাংশটিকে আমরা যে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, এখন তার চতুর্থ ভাগটি পড়ব। এর আগে আমরা দ্বিতীয় পর্বে প্রথম ভাগ, তৃতীয় পর্বে দ্বিতীয় ভাগ এবং চতুর্থ ও পঞ্চম পর্ব মিলে তৃতীয় ভাগ পড়েছিলাম। এবার চতুর্থ ভাগটি হল নবাব সিরাজদৌলার সঙ্গে ঘসেটি বেগমের কথোপকথন। এই কথোপকথনের মাধ্যমে মূল যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হল: ১. নবাবের ষড়যন্ত্রকারী মাসি ঘসেটি বেগম নবাবের জীবনে বিপদ আসন্ন জেনে আনন্দিত। ২. ইংরেজরা মুর্শিদাবাদ আক্রমণ করতে পারে জেনে ঘসেটি বেগম উল্লসিত হন। ৩. সিরাজের অমঙ্গল কামনাই ঘসেটি বেগমের একমাত্র উদ্দেশ্য। আগের পর্ব যেখানে শেষ হয়েছিল সেখানে দেখেছিলাম যে সিরাজ ঝুঁকে পড়ে সিংহাসনের দিকে তাকিয়ে আছেন। ঘাড় ঘুরিয়ে অস্পষ্ট গলায় ডাকলেন। সিরাজ বললেন, গোলাম হোসেন। সিরাজ গোলাম হোসেনকে ডাকলেন। গোলাম হোসেন বললেন, জাহাপানা। সিরাজকে গোলাম হোসেন সম্মানসূচক সম্বোধন করে সাড়া দিলেন। সিরাজ বলেন, সিংহাসন কি টলছে? মানে সিংহাসনটা কি নড়ছে? সিংহাসন একটি জড় বস্তু, সেটা কখনো নড়তে পারে না যদি না ভূমিকম্প হয়। আসলে সিরাজের চারপাশের পরিস্থিতি এতটাই টালমাটাল যে তার মনে হচ্ছে যে সিংহাসনটাও দুলছে। সিরাজের অন্তরাত্মা যেন তাকে জানান দিচ্ছে যে সিংহাসনের অস্তিত্ব সংকটে। আমরা যখন কোনো জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করি সেটাই যেন অনেক সময় চোখের সামনে দেখতেও পাই। সিরাজের মন খুব অশান্ত ছিল, তাই তিনি যা ভাবছিলেন সেটাই যেন দেখতে পাচ্ছিলেন। মনের মধ্যে যে অনিশ্চয়তা ভিড় করেছে এ যেন তারই বহিঃপ্রকাশ। একদিকে ইংরেজদের আগ্রাসী মনোভাব, সভাসদদের ষড়যন্ত্র সিরাজের মনকে যেমন বিপর্যস্ত করে তুলেছিল, তেমনি অন্যদিকে দেশমাতাকে রক্ষা করতে পারবেন কিনা, দেশবাসীর স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন কিনা, সর্বোপরি সিংহাসন রক্ষা করতে পারবেন কিনা, এই চিন্তাতেও তিনি অস্থির হয়ে উঠেছিলেন। মনের এই যে দোলাচল অবস্থা তারই যেন বহিঃপ্রকাশ স্বরূপ সিরাজদৌলা সিংহাসনটিকে দুলতে দেখেছেন। নাট্যাংশটি আলোচনার শুরুতেই বলেছিলাম যে এখানে আমরা সিরাজের মনোজগতের পরিচয় পাব। এখানে সেই মনোজগতেরই বিশ্লেষণ করা হয়েছে। গোলাম হোসেন বললেন, না জাহাপনা, সিংহাসন তো আর সত্যি দুলছে না, তাই গোলাম হোসেন দেখতেও পাননি, তিনি স্বভাবতই না বলেছেন। সিরাজ বলেন,
ভালো করে দেখো তো। আসলে এটা সিরাজের মনের ভ্রম, তাই তিনি এই দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছেন। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, সিরাজ এবং গোলাম হোসেন এনারা দুজনেই যখন সিংহাসনের দিকে তাকিয়ে দেখতে লাগলেন, তখন খুব আস্তে আস্তে ঘসেটি বেগম সেখানে এলেন, এসে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, এখানে আমরা ঘসেটি বেগম সম্পর্কে একটু জেনে নেব। বাংলা, বিহার, ওড়িশা অর্থাৎ সুবে বাংলার নবাব তথা সিরাজের দাদু আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা মেহেরুন্নিসা পরিচিত ছিলেন ঘসেটি বেগম নামে। ঢাকার নায়েব নওয়াজেশ মোহাম্মদের সাথে ঘসেটি বেগমের বিবাহ হয়। পালক পুত্র এবং স্বামীর মৃত্যুর পর তিনি বিপুল অর্থের অধিকারিণী হন। তিনি মতিঝিল প্রাসাদে বাস করতেন। রাজা রাজবল্লভ ছিলেন ঘসেটি বেগমের প্রিয় পাত্র। তিনি নিজে মহিলা বলে পিতার অবর্তমানে সিংহাসনে আরোহণ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না এবং পিতার মনোনীত সিরাজও তাঁর পছন্দের পাত্র ছিলেন না। তিনি চেয়েছিলেন পিতার মৃত্যুর পর তার দ্বিতীয় ভগিনীর পুত্র শওকত জংকে, যিনি বিহারের শাসক ছিলেন, বাংলার সিংহাসনে বসিয়ে বকলমে শাসনভার নিজের হাতে নিতে। কিন্তু প্রথমে আলীবর্দী, পরে সিরাজ তা হতে দেননি। সিরাজ শওকতকে হত্যা করে পূর্ণিয়া নিজের অধিকারে আনেন। ফলে ঘসেটি বেগম মির্জাফর, জগৎ শেঠ প্রমুখদের সঙ্গে সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হন। ষড়যন্ত্রের আভাস পেয়ে সিরাজ ঘসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে সরিয়ে নিজের প্রাসাদে নজরবন্দি করে রাখেন। এরপর থেকে তিনি প্রকাশ্যেই সিরাজের সর্বনাশ কামনা করতে থাকেন। ঘসেটি বেগম বলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। ঘসেটি বেগম সিরাজকে বলেন যে মূর্খ অর্থাৎ বোকা সিরাজ সিংহাসনের দিকে তাকিয়ে কি দেখছে, বরং নিজের বিবেকের দিকে চেয়ে দেখুক। সিরাজ যে শওকত জংকে হত্যা করেছে বা ঘসেটি বেগমকে নিজ প্রাসাদে নজরবন্দি করে রেখেছে, এই সব কিছু চরম অন্যায় বলে ঘসেটি বেগম মনে করেন। আর তাই সিরাজকে তিনি নিজের বিবেকের সাহায্যে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম বিচার বিবেচনা করে দেখতে বলেছেন। সিরাজ বললেন, কে? সিরাজ যেহেতু অন্য চিন্তায় মগ্ন ছিলেন, তাই ঘসেটি বেগমের আগমন তিনি বুঝতে পারেননি। হঠাৎ করে তার গলা শুনে যেন একটু অবাকই হন। দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন। সিরাজ ঘসেটি বেগমের গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়ে ঘসেটি বেগমকে দেখলেন, তারপর হেসে বললেন, ও আপনি? একটু অবাক হয়েই সিরাজ বললেন, ও মাসি আপনি? কাছে অগ্রসর হইলেন, তারপর কাছে এগিয়ে গিয়ে বললেন, কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। অর্থাৎ ঘসেটি বেগমের কি সিরাজের সঙ্গে কোনো কাজ আছে তা সিরাজ জানতে চান। যদি কোনো কাজ থেকে থাকে তাহলে ঘসেটি বেগম নিজে এখানে না এসে সিরাজকে স্মরণ করলেই, মানে তাকে মনে করে ডেকে পাঠালেই সিরাজ নিজে গিয়ে ওনার সঙ্গে দেখা করতেন। ঘসেটি বেগম বললেন, নবাবের অবসরের বড়ই অভাব না? অর্থাৎ সিরাজের অবকাশ বা ফুরসতের খুবই অভাব। সিরাজ বলেন, বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। অর্থাৎ কিনা ঘরে বাইরে শত্রু, ইংরেজরা আক্রমণ করতে চলেছে, এই রকম বিপদের মুখে সিরাজ একেবারে দিশেহারা, মানে দিকভ্রান্ত, অর্থাৎ কোনো দিক খুঁজে পাচ্ছেন না যে কি করবেন। ঘসেটি বেগম বললেন, এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? ঘসেটি বেগম বলছেন, এখন সিরাজের কিসের বিপদ? সিরাজ ঘসেটি বেগমকে তার প্রাসাদে এনে নজরবন্দি করে রেখেছেন। পূর্ণিয়ার যুদ্ধে শওকত জং মারা গেছে, সুতরাং সিরাজের আর কোনো প্রতিদ্বন্দ্বী মানে বিরোধী কেউ কোথাও নেই। তাহলে কেন সিরাজ এখনো বিপদের ভয় পাচ্ছেন? সিরাজ বলেন,
কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। মুর্শিদাবাদের একটি অঞ্চল হলো কাশিমবাজার, সেই দিকে ইংরেজ বাহিনী এগিয়ে আসছে। ঘসেটি বেগম বললেন, করেছে? ঘসেটি বেগম খুব আনন্দিত হন এটা জেনে যে ইংরেজ আক্রমণের জন্য যাত্রা শুরু করেছে। সিরাজ বলেন, সেই সংবাদই পেয়েছি। সেই রকমই খবর সিরাজ পেয়েছেন। ঘসেটি বেগম বললেন, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? অর্থাৎ শুধুমাত্র কাশিমবাজারই নয়, একদম মুর্শিদাবাদ পর্যন্ত আসবে কিনা তা ঘসেটি বেগম জানতে চান। সিরাজ বলেন, তেমন দুর্দিন কে কামনা করে মা? সিরাজের রাজধানী মুর্শিদাবাদে ইংরেজরা এসে উপস্থিত হোক এমন খারাপ সময় কে কামনা করে, অর্থাৎ কে ইচ্ছে করে বা কে চায় এমন হোক? ঘসেটি বেগম বললেন, দুর্দিন না সুদিন? অর্থাৎ সিরাজ যাকে দুর্দিন বলছেন সেটা সত্যি দুর্দিন না সুদিন, মানে খারাপ সময় না ভালো সময়? ঘসেটি বেগম সে প্রশ্ন তুলেছেন। সিরাজ বলেন, সুদিন। সিরাজ খুব অবাক হন, কেননা ইংরেজরা আক্রমণ করলে তা কিভাবে সুদিন হতে পারে সিরাজ তা বুঝতে পারেন না। ঘসেটি বেগম বললেন, সুদিন নয় মানে ভালো দিন নয়? ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়? অর্থাৎ কিনা ইংরেজরা মুর্শিদাবাদ আক্রমণ করলে সিরাজ হেরে যাবে, ফলে তখন ঘসেটি বেগমকে আর বন্দি অবস্থায় থাকতে হবে না, ফলে ঘসেটি বেগমের কাছে তা অবশ্যই সুদিন। সিরাজ বলেন, আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? সিরাজ ঘসেটি বেগমকে বলেন যে তিনি জানেনই না যে কি কথা তিনি বলছেন, কেননা ইংরেজরা আক্রমণ করলে সিরাজের যদি পতন হয় তাহলে ইংরেজরা যে ঘসেটি বেগমকে ছেড়ে দেবেন বা বাংলার স্বাধীনতা বেঁচে থাকবে এর তো কোনো নিশ্চয়তা নেই। তাই সিরাজ বলেছেন যে ঘসেটি বেগম কি বলছেন সে সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ঘসেটি বেগম বললেন, বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসি তা ভুলবে? ঘসেটি বেগম তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শুধুমাত্র সিরাজের পতনই চেয়েছেন, এর বাইরে কোনো কিছু ভেবে দেখার অবকাশ তিনি পাননি। তাই সিরাজ যে বিপদের কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন ঘসেটি সে কথার অর্থ বুঝতেই পারছেন না, কিন্তু তিনি দাবি করছেন যে তিনি খুব ভালোই বুঝতে পারছেন যে তিনি কি বলছেন। দিন রাত ওনার অন্তরে মানে মনের মধ্যে যে কথা তিনি গুমড়ে গুমড়ে মানে মনের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মরেছেন সেটাই আজ ভাষায় প্রকাশ পেয়ে গেছে। সিরাজ তার মাসিকে নিজের প্রাসাদ থেকে এইখানে এনে ঘর ছাড়া করেছে, মাসির সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, মাসিকে বন্দি করে রেখেছে, তাই ঘসেটি বেগম নিজেকে দাসী মনে করেছেন। এই সমস্ত কথা কি ঘসেটি বেগম ভুলে যাবে? সিরাজ বলেন, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। সিরাজ ইচ্ছাকৃত মাসিকে বন্দি করেননি, তাই বিনা কারণে এই অভাগা মানে ভাগ্যহীনকে যেন তিরস্কার বা ভর্ৎসনা না করেন। ঘসেটি বেগম বললেন, অকারণে মানে কারণ ছাড়া তিনি সিরাজকে এসব কিছু বলছেন? সিরাজ বললেন, নয় কি? অর্থাৎ সত্যি কি বিনা কারণে তাকে তার মাসি দোষারোপ করছেন না? ঘসেটি বেগম বলেন, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? ঘসেটি বেগমের প্রথম থেকেই সিরাজের নবাব হওয়া নিয়ে আপত্তি ছিল। তারপর নবাব পদে যোগ্য ব্যক্তি হিসেবে তাঁর পছন্দের পাত্র শওকত জং সিরাজের সঙ্গে যুদ্ধে নিহত হওয়ায় ঘসেটি বেগম নবাবের ওপর আরও ক্ষুব্ধ হয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। একথা জানতে পেরে সিরাজ ঘসেটি বেগমের প্রাসাদ অধিকার করে তাকে নজরবন্দি করে রাখেন, কিন্তু এই সত্যটুকুকে অদেখা করে ঘসেটি বেগম শুধুই তার প্রাসাদ তার সম্পত্তিকে সিরাজ কেড়ে নিয়েছেন এটার উপর জোর দেন।
ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে না গেলে কিন্তু সিরাজকে এসব কিছুই করতে হতো না। আর সিরাজকে তার দাদু আলীবর্দী খাঁ নবাব হিসেবে মনোনীত করেন। তাই সিরাজ ঘসেটি বেগমের পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে একথা সত্যি নয়। কিন্তু এই সব কিছুর জন্যই ঘসেটি বেগম সিরাজকেই বারবার দোষী করে তাকে দস্যু মানে ডাকাতদের সঙ্গে তুলনা করেন। সিরাজ বললেন, মতিঝিল আপনারই রয়েছে মা। অর্থাৎ সিরাজ মতিঝিল অধিকার করেননি, তিনি শুধুমাত্র সেখান থেকেই ঘসেটি বেগমকে তার রাজধানীতে এনে রেখেছেন। ঘসেটি বেগম বলেন, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? মতিঝিল যদি ঘসেটি বেগমেরই আছে, তাহলে কেন তাকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না? সিরাজ বললেন, রাজনীতির কারণে। আগেই বলেছি যে সিরাজকে সিংহাসনচ্যুত করার যে নোংরা রাজনৈতিক চক্রান্ত ইংরেজ সহ নবাবের সভাসদরা করেছিলেন, ঘসেটি বেগম ছিলেন এই চক্রান্তের একজন সক্রিয় অংশগ্রহণকারী। আর সেই কারণেই সিরাজ তাকে বন্দি করেন। এটাকেই রাজনৈতিক কারণ বলা হয়েছে। ঘসেটি বেগম বলেন, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে। ঘসেটি বেগম প্রশ্ন তুলেছেন, সিরাজের রাজনীতির সঙ্গে তার কি সম্বন্ধ? কারণ তিনি তো রাজ্যহারা। যেহেতু তার রাজ্য নেই, তাই তিনি রাজনীতির ধারও ধারেন না। যেটা তার মধ্যে অবশিষ্ট আছে তা হলো শুধু প্রতিহিংসা, মানে হিংসার বদলে হিংসা। ঘসেটি বেগম মনে করেন সিরাজ হিংসার বশবর্তী হয়ে তাকে বন্দি বানিয়েছেন, আর সেই হিংসার প্রতিশোধ নেওয়ার কথাই বলছেন। তার এই প্রতিশোধ নেওয়া সেই দিন সম্পূর্ণ হবে যেদিন ইংরেজ সিরাজের এই প্রাসাদ দখল করে নেবে, যেদিন সিরাজকে তার সিংহাসন থেকে জোর করে ঠেলে ফেলে দিয়ে শওকত জঙ্গের মতো কেউ যেদিন সিরাজকে। কথা অসম্পূর্ণ থেকে যায়। হয়তো তিনি বলতে চাইছিলেন যে সিরাজকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসবে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই লুৎফা ছুটিয়া আসিল। লুৎফা ছুটে এলো। এখান থেকে নাটকটির পঞ্চম ভাগ শুরু হচ্ছে। পঞ্চম ভাগটি হল লুৎফা, ঘসেটি বেগম ও সিরাজের মধ্যে কথোপকথন। এই কথোপকথনের মাধ্যমে যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হল: 1 নম্বর, ঘসেটি বেগম লুৎফাকে কটু কথা শোনান। 2 নম্বর, ঘসেটি বেগম কর্তৃক লুৎফাকে বৈধব্য জীবন পালনের অভিশাপ। 3 নম্বর, সিরাজ ও ঘসেটি বেগমের মধ্যে উত্তক্ত বাক্য বিনিময়। 4 নম্বর, ঘসেটি বেগম কর্তৃক সিরাজের পতন কামনা। এখানে আমরা একটি নতুন চরিত্র পেলাম, যার নাম লুৎফা বেগম। আমরা এই চরিত্রটি সম্পর্কে কিছু কথা জেনে নেব। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সহধর্মিণী ছিলেন লুৎফা। প্রথমে সিরাজের মা আমিনা বেগমের একজন হিন্দু পরিচারিকা ছিলেন লুৎফা। তখন তাকে রাজকুনওয়ার বলে ডাকা হতো। তিনি সিরাজের প্রধান সহচরে পরিণত হন। পরে সিরাজ তাকে বিয়ে করে নাম রাখেন লুৎফুন্নেসা বেগম। তাদের একমাত্র কন্যার নাম ছিল জোহরা। পলাশির বিপর্যয়ের পর তিনি গোপনে শহর ত্যাগ করলেও অচিরেই ধরা পড়েন। তাকে মুর্শিদাবাদে বন্দি রাখা হয়। পরে ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে 7 বছর বন্দি অবস্থায় থাকেন। সেখান থেকে মুক্তি পেয়ে পুনরায় 1765 সালে মুর্শিদাবাদে ফিরে আসেন। লুৎফা বেগম কখনোই সিরাজের পক্ষ ত্যাগ করেননি। এই লুৎফা ঘসেটি বেগমের মুখ থেকে সিরাজ সম্পর্কে অভিশাপময় কথা শুনে ঘসেটি বেগমকে থামাবার চেষ্টা করে। লুৎফা বলেন, মা মা, তোমার মুখের ও কথা শেষ করো না মা। যে পরিমাণ খারাপ কথা সিরাজ সম্পর্কে ঘসেটি বেগম বলছেন তা থামানোর জন্য লুৎফা অনুরোধ করেন। ঘসেটি বেগম বললেন, নবাব মহিষী,
লুৎফাকে নাম ধরে না ডেকে তিনি নবাবের পত্নী বলে সম্ভাষণ করলেন। লুৎফা বলেন, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। লুৎফা এখানে নিজেকে ঘসেটি বেগমের মেয়ে বলে পরিচয় দিতে চেয়েছেন, নবাবের স্ত্রী হিসেবে নয়। ঘসেটি বেগম বললেন, নবাব মহিষী নও? আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে। ঘসেটি বেগম বলতে চেয়েছেন যে লুৎফা নিজেকে যে সিরাজের স্ত্রী হিসেবে নয় বরং ঘসেটির মেয়ে হিসেবে পরিচয় দিতে চায়, এটা সে নিজেকে নম্র হিসেবে দেখাবার জন্য বলেছেন। কিন্তু লুৎফা যাই বলুন না কেন, একদিন লুৎফার অবস্থা ঘসেটি বেগমের মতোই হবে, অর্থাৎ সেও একদিন স্বামীহারা হবে এবং তাকেও সেদিন এই একই বন্দি জীবন কাটাতে হবে। যখন ইংরেজদের হাতে সিরাজ পরাজিত হবেন, তখন ইংরেজরা লুৎফাকেও এইভাবে বন্দি বানিয়ে রেখে দেবে। এই ধরনের অভিশাপ ঘসেটি বেগম লুৎফাকে দিলেন। লুৎফা বলেন, নবাব? আসলে ঘসেটি বেগমের কথা শুনে লুৎফা এতটাই চমকে ওঠেন যে তিনি নবাবকে ডেকে ফেলেন। কোনো অভিযোগ জানানোর জন্য নয়, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তাই। ঘসেটি বেগম বললেন, নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। ঘসেটি বেগমের কথায় লুৎফা কিন্তু ভয় পেয়ে বা চমকে গিয়ে সিরাজকে ডেকে ফেলেন। অথচ ঘসেটি বেগম ভাবছেন যে ঘসেটি বেগমের এই ধরনের কথা শুনে লুৎফা নবাবের কাছে অভিযোগ জানাচ্ছেন, তাই তিনি নিজেকে বাঁদি অর্থাৎ কিনা দাসী রূপে গণ্য করে নবাবকে একটু বাঁকা সুরেই বলেন যে নবাবের পত্নী তাঁর সম্পর্কে নালিশ জানাচ্ছে। এখন সিরাজের কর্তব্য হলো ঘসেটি বেগমকে শাস্তি দিয়ে নবাব পত্নীকে খুশি করা। লুৎফা বলেন, জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। অর্থাৎ কিনা ঘসেটি বেগমকে পুনরায় মতিঝিল প্রাসাদে ফিরিয়ে দিতে বলেন, কেননা আক্রোশের কারণে ঘসেটি বেগম যেভাবে সিরাজকে সাপসাপান্ত করছেন তাতে লুৎফা ভীত হয়ে পড়েছেন। সিরাজ বললেন, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। সিরাজ সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি হয়তো ভেবেছিলেন যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ মিটে গেলে, ষড়যন্ত্রের অবসান হলে তখন আবার ঘসেটি বেগমকে তার প্রাসাদে পাঠিয়ে দেবেন। ঘসেটি বেগম বলেন, এখনও আশা, সময় আসবে। ঘসেটি বেগম নিশ্চিত ছিলেন যে ইংরেজদের হাতে সিরাজ পরাস্ত হবেনি, তাই তিনি বলছেন যে সিরাজ এখনও আশায় আছেন যে সঠিক সময় আসবে। লুৎফা বললেন, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি বেগম সমানেই যে নেতিবাচক কথা বলে চলেছেন বা যেভাবে সিরাজের প্রতি বিষোদ্গার করছেন তা শুনে অমঙ্গল কিছু ঘটার আশঙ্কায় লুৎফার বুক কেঁপে উঠেছে। ঘসেটি বেগম বলেন, তোমার বুক কেঁপে ওঠে? আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছ? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপপুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? ঘসেটি বেগম সব সময়ই তাঁর এই বন্দি দশার জন্য সিরাজকে দায়ী করছেন, কিন্তু তিনি আজ যে অবস্থায় আছেন তার জন্য যে তাঁর নিজের কুকর্মই দায়ী সেটা একবার ভাবছেন না। তিনি ষড়যন্ত্রে লিপ্ত না হলে সিরাজ তাঁকে বন্দি করতেন না। তিনি বলেছেন যে যে অবস্থার মধ্যে তিনি আছেন তার ফলে তার মনের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তিনি তার স্বামীকে হারিয়ে অসহায় হয়ে নিজের ঘরে দুঃখকেই সঙ্গী করে পড়েছিলেন। তার সঙ্গে যে অন্যায় হয়েছে তিনি সেটার বিরুদ্ধে কিছু করতে পারেননি ঠিকই, কিন্তু কেঁদে নিজের মনকে সান্ত্বনা দিতেন। সেখানেও সিরাজ বাধা দিয়েছেন, ছল করে মানে প্রতারণা করে তাকে এই পাপপুরী মানে সিরাজ প্রচুর পাপ কাজ করে তার এই মুর্শিদাবাদের মহলকে যে পাপের পুরীতে পরিণত করেছেন সেখানে বন্দিনী করে রেখেছেন। ঘসেটি বেগম কিন্তু মহলের মধ্যেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পারতেন,
শুধু মহলের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। এছাড়া বন্দীদের মতো তাকে কোনো মানসিক বা শারীরিক পীড়নেরও শিকার হতে হয়নি, এবং প্রকৃত বন্দিনী হলে এভাবে ঔদ্ধত্যের সঙ্গে নবাবকে এতগুলো কথা শোনাতে পারতেন না। কিন্তু তিনি এসব ভেবে দেখেননি। সবসময়ই অভিশাপ দিয়েছেন, এবং সিরাজ ও লুৎফাকে তিনি যে কোনোদিনই ক্ষমা করবেন না সে কথাও জানিয়েছেন। সিরাজ বললেন, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। সিরাজ এত অশান্তি মনোকষ্টের মধ্যেও ঘসেটি বেগমের এই ধরনের বাঁকা কথা শুনছিলেন, এবং তাকে অত্যন্ত শান্ত মনেই পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু আর সহ্য করতে পারলেন না। সিরাজেরই সামনে দাঁড়িয়ে বারংবার তাঁরই পতন কামনা করায় সিরাজের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বলে উঠলেন, ঘসেটি বেগম যেমন তাদের ক্ষমা করবেন না, তেমনি তাঁরাও বিদ্রোহিণী ঘসেটি বেগমকে ক্ষমা করবেন না। আমরা জানি যে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। তার মানে তিনি নবাবের বিরুদ্ধে অর্থাৎ শাসকের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন, আর শাসকের বিরুদ্ধে কোনো কাজ করার অর্থ হলো বিদ্রোহ করা। তাই তাকে সিরাজ বিদ্রোহিণী বলেছেন। সিরাজ রাজনৈতিক কারণে ঘসেটি বেগমকে বন্দি বানালেও তাঁর সাথে কোনোরূপ খারাপ আচরণ করেননি। নিজের মাকে যে সম্মান দিতেন সেই একই সম্মান তিনি তার বড় মাসি ঘসেটি বেগমকেও দিয়েছেন। কিন্তু ঘসেটি বেগম তা বুঝতে চাননি। ঘসেটি বেগমের সাথে সিরাজ যদি সত্যিই বন্দিনীর মতোই আচরণ করতেন তাহলে তাঁর স্থান হতো কারাগারে। কিন্তু এতদিন সিরাজ তা করেননি। তবে বারবার কটু কথা বলে সিরাজকে উত্ত্যক্ত করে তোলায় সিরাজ হয়তো তাকে বন্দিনীর মতো কারাগারে রাখতেই বাধ্য হবেন। লুৎফা বলেন, নবাব, জাহাপানা। সিরাজের মুখে এই ধরনের ভয়ঙ্কর কথা শুনে লুৎফা চমকে ওঠে। সিরাজ বললেন, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্যে সকলের কাছে সব সময়ে অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। প্রত্যেক মুহূর্তে আত্মীয় অনাত্মীয় সবার মুখ থেকে নিজের সম্পর্কে অর্ধসত্য কথাগুলো শুনতে শুনতে সিরাজ ক্লান্ত হয়ে পড়েছেন। লুৎফাকে বলেন, প্রতি মুহূর্তের এই তিরস্কার তিনি আর মেনে নিতে পারছেন না। সিরাজ মনে করেন যে তিনি এমন কোনো গুরুতর অপরাধ করেননি যে তাকে সব সময় অপরাধীদের মতো হাত জোর করে অন্যায় স্বীকার করতে হবে। যে মানুষগুলো দেশদ্রোহিতার সাথে যুক্ত তারা যখন সিরাজের মতো একজন দেশপ্রেমিকের দিকে আঙুল তোলেন তা সত্যিই মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত জীবনে সিরাজ যা কিছু অন্যায় বা অপরাধ করেছেন তাকে কেন্দ্র করে বাকিরা যে দেশের স্বার্থ বিরুদ্ধ কাজ করেছেন তা ক্ষমার অযোগ্য। কিন্তু অদ্ভুতভাবেই এই দেশদ্রোহী মানুষগুলোই আজ সব সময় সিরাজকে তাদের বাক্যবাণে বিদ্ধ করছেন। তাই সিরাজ ক্ষিপ্ত হয়েছেন যে তিনি অন্তত দেশদ্রোহিতার মতন তো কোনো কাজ করেননি যে সর্বদা নিজের দোষ স্বীকার করতে হবে। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। খুব কষ্ট এবং অশান্তিতে দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরেন সিরাজ। ঘসেটি বেগম বলেন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ নিজে নবাবের আসনে আসীন হননি। তার দাদু বাংলার নবাব আলীবর্দী খাঁ তাঁকে নবাবরূপে মনোনীত করেন। সুতরাং সিরাজ অন্যকে বঞ্চিত করে বা ঠকিয়ে সিংহাসনে বসেছেন একথা সম্পূর্ণরূপে ঘসেটি বেগমের মন গড়া। ঘসেটি বেগম অন্য কাউকে সিংহাসনে দেখতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তার পিতার সিদ্ধান্ত ছিল অন্য। সেই সিদ্ধান্তকে তিনি মেনে নিতে পারেননি বলেই সর্বদা নিজের বিরক্তি প্রকাশ করেছেন, এবং সেই কারণেই এই সিংহাসন যে সিরাজকে কোনোভাবেই নবাব হিসেবে শান্তি পেতে দেবে না এ কথাও বলেছেন। সিরাজ বললেন, আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না, শুধু আমি কঠোর নই বলে।
পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। সিরাজ বলছেন যে তিনি জানেন যে কী পদ্ধতিতে এই সমস্ত মানুষদের, যারা তার বিরুদ্ধে কথা বলছেন, তাদের এই সমস্ত কথা বন্ধ করা যায়। তাদের কণ্ঠ রোধ করে, অর্থাৎ কথা বলতে দেওয়ার কোনো সুযোগ নাই দিতে পারতেন সিরাজ। তাদের যে অতিরিক্ত দম্ভপূর্ণ মাথা, সেটা সিরাজ চাইলেই তার পায়ের তলায় নামিয়ে দিতে পারেন, মানে তাদের সব দম্ভ ধুলোয় মিশিয়ে দিতে পারেন। সিরাজ হচ্ছেন প্রধান শাসক, তাই তিনি যদি একবার মুখ ফুটে তার রক্ষী বা প্রহরীদের বলেন বা শুধুমাত্র ইশারা করেন, সেই মুহূর্তেই সিরাজের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেককে তারা বন্দি করে কারাগারে নিক্ষেপ করতে পারে, এমনকি তাদের প্রাণও নিতে পারে। কিন্তু সিরাজ প্রত্যেকের কটুবাক্য, বিশ্বাসঘাতকতা, অভিশাপ সব সহ্য করলেও এই ধরনের কোনো আদেশ কখনোই দিতে পারেননি। পরিচিত আত্মীয় বা সভাসদদের সাথে কোনো কঠোর আচরণ সিরাজ করতে পারেন না, যেহেতু তিনি একজন অত্যন্ত কোমল মনের মানুষ। অন্যের দুঃখে তার মন কাঁদে। তিনি অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না বলেই তিনি সকলের দেওয়া সব অপমান সহ্য করেও চুপ থেকেছেন, কখনো তাদের শাস্তি দেওয়ার কথা ভাবেননি। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, আঘাতের পর আঘাত পেতে পেতে মনের দুঃখে সিরাজ প্রায় কেঁদেই ফেললেন। লুৎফা তার কাছে গিয়ে বললেন, লুৎফা বলেন যে, নবাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। লুৎফা কখনো এর আগে সিরাজকে এভাবে ভেঙে পড়তে দেখেননি। সিরাজের চোখের জল লুৎফাকে তাই ব্যাকুল করে তুলেছে। লুৎফা নবাবের এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, তার সহ্য করতে পারছেন না। ঘসেটি বেগম বললেন, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমিনা কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি বেগমের মতে সিরাজ আজকে যে চোখের জল ফেলছে, সেটা শুধুই শৌখিনতা, অর্থাৎ কিনা এই কান্নার মধ্যে দিয়ে সিরাজের সত্যি সত্যি কোনো কষ্ট হচ্ছে না। সিরাজ যেন খানিকটা শখ করেই কাঁদছেন, কিন্তু তার চোখের থেকে যে জল পড়ছে, সেই জল পড়ার কোনো শেষ নেই। আবারও ঘসেটি বেগম অভিশাপ দিচ্ছেন যে সিরাজের চোখ থেকে এত বেশি পরিমাণ জল পড়বে যে তার চোখ জলে ঝাপসা হয়ে যাবে, এবং এর ফলে তিনি আর তার আগামী জীবনের যে গতিপথ, তাও সঠিকভাবে দেখতে পাবেন না। শুধুমাত্র সিরাজকেই অভিশাপ দিয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি লুৎফাকেও বারবার অভিশাপ দিয়েছেন। স্বামীহারা হয়ে ইংরেজদের হাতে বন্দি অবস্থায় আজীবন কেঁদেই কাটাতে হবে লুৎফাকে। এমনকি নিজের আপন বোন সিরাজের মা আমিনা তার পরাজিত ও নিহত সন্তান সিরাজের শোকে কাঁদতে কাঁদতে একদিন অন্ধ হয়ে যাবেন, এই কামনাই ঘসেটি বেগম করেছেন। পলাশীর দিগন্ত বিস্তৃত ক্ষেত্রে সৈন্যদের চিৎকারকে ছাপিয়ে যাবে কান্নার শব্দ, অর্থাৎ সিরাজের ধ্বংসের রূপটা এতটাই ভয়াবহ হবে যে সেখানে শোনা যাবে শুধু কান্না আর হাহাকার। নবাব হিসাবে সিরাজের শেষ পরিণতি হবে এটাই, অর্থাৎ নবাব সিরাজ পরাজিত হবেনি, এবং চোখের জলের মধ্যে দিয়েই ঘটবে তার চির সমাপ্তি। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। এই সমস্ত সাপ সাপান্ত করে ঘসেটি বেগম চলে গেলেন। নবাব তার পিছনে তার দিকেই এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু লুৎফা তাকে যেতে দিলেন না, তাকে ধরে নিলেন। আজ এই অবধি পড়ালাম। এই পর্বে যতটুকু পড়ালাম সেই অংশটি থেকে কিছু শব্দের অর্থ আমরা আরেকবার দেখে নেব। 90, বিবেক, ন্যায় অন্যায়, হিতাহিত, ধর্মাধর্ম বিচারে মানুষের অন্তর্নিহিত শক্তি। 91, স্মরণ করা, মনে করা। 92, অবসর, অবকাশ বা ফুরসত। 93, নিহত, হত। 94, প্রতিদ্বন্দ্বী, পরস্পর বিরোধী। 95, কামনা করা, ইচ্ছে করা,
বা চাওয়া। 96 অন্তর মন। 97 গুমড়ে গুমড়ে মনে চেপে রাখা শোক, দুঃখ, অভিমান, ঈর্ষা প্রভৃতিতে কষ্ট পাওয়া। 98 অভাগা ভাগ্যহীন। 99 তিরস্কার ভর্ৎসনা। 100 দস্যু ডাকাত। 101 প্রতিহিংসা হিংসার বদলে হিংসা। 102 মহিষী অভিষিক্তা রাজপত্নী। 103 বিনয় নম্র। 104 বাঁদি দাসী বা ঝি। 105 অভিযোগ নালিশ বা দোষারোপ। 106 দণ্ড শাস্তি। 107 অনাথা অভিভাবকহীন বা নিরাশ্রয় বা অসহায়। 108 প্রতিকার বিহিত। 109 ডুকরে কাঁদা ডাক ছেড়ে বা চিৎকার করে কাঁদা। 110 ছল প্রতারণা বা ছলনা। 111 বন্দিনী কয়েদি বা অবরুদ্ধ ব্যক্তি। 112 বিদ্রোহিণী যে বিদ্রোহ করে। বিদ্রোহ করা মানে শাসকের শাসন অগ্রাহ্য করা। 113 বাক্যজ্বালা তিরস্কার। 114 বঞ্চিত প্রতারিত বা ঠকানো। 115 কণ্ঠরোধ কথা বলতে বাধা দেওয়া। 116 স্পর্ধা দম্ভ। 117 শির মাথা বা মস্তক। 118 ক্ষোভ আঘাত বা মনস্তাপ। 119 বিলাস শৌখিনতা। 120 বিরাম বিশ্রাম বা অবসান বা বিরতি। 121 কোলাহল অনেক লোকের উচ্চরব বা গোলমাল। 122 ক্রন্দন রোল কান্নার শব্দ। আজ তোমাদের পাঠ্য সিরাজদৌল্লা নাটকের 90 পাতার শেষাংশ, 91 পাতা ও 92 পাতার প্রায় পুরোটাই পড়ালাম। খুব ভালো করে নাট্যাংশটির এই অংশটুকু পড়বে, মন দিয়ে বিষয়টা শুনবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কাছে জেনে নেবে।